এই ঘাটটিতেই ঘুমাতেন শেখ হাসিনা। 1974 সালে শেখ হাসিনার এই বাসভবনটি নির্মিত হয়েছিল, যেটিকে বর্তমানে জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে, আর এতে ব্যয় হয়েছে 141 কোটি টাকা। এটাই হচ্ছে সেই পুকুর, যে পুকুরে কিন্তু শেখ হাসিনা মাঝে মাঝে মাছ ধরতেন। শেখ হাসিনার রুমে কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করে। এটাই হচ্ছে সেই বাথটাব, যে বাথটাবটা শেখ হাসিনা ইউজ করতেন, এবং এই পাশে ছিল তার একটা বেসিন। গাইস, এই ভাস্কর্যটা সম্পর্কে আমিও তেমন জানি না, চলুন এই ভাস্কর্যটা সম্পর্কে একটু জেনে আসি। এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্যের পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আপনাদের কমেন্টের অনুরোধের উপর ভিত্তি করে জুলাই স্মৃতি জাদুঘরে কি কি রয়েছে সবকিছুই তুলে ধরবো। তাই একটা রিক্সা নিয়ে রওনা দিয়ে দিলাম জুলাই স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে। গেটের সামনে যেতেই বললো টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে গিয়ে দেখি টিকিটের মূল্য রাখছে 50 টাকা করে। 2টি টিকিট নিয়ে নিলাম, তারপর প্রবেশ করতে লাগলাম মেন গেটের দিকে। লাইন ধরে প্রবেশ করার জন্য এখানে যাবতীয় সুবিধা রয়েছে। তারপরে গেটের ভেতর প্রবেশ করলাম এবং যাবতীয় ফর্মালিটি মেনটেন করে ঢুকে পড়লাম জুলাই স্মৃতি জাদুঘরে। রাইট নাও গাইস, আমি টিকিট দেখিয়ে এটার ভেতরে চলে আসছি। এটাতে কি কি রয়েছে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গেট দিয়ে প্রবেশ করতে চোখে পড়লো একটি বড় সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। আর এই জায়গাটিতে কি হয় আমি সঠিক বলতে পারছি না। তারপর এই দিকটাতে রয়েছে বিশাল বড় একটা হেলিপ্যাড, যেখানে শেখ হাসিনার হেলিকপ্টার অবতরণ করত। আমি এখন যে মাঠটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, মাঠটি কিন্তু একটা সময় শেখ হাসিনার হেলিপ্যাড হিসেবে ব্যবহৃত করা হতো। তিনি যখন কোনো জায়গায় যেতেন হেলিকপ্টার ব্যবহার করে, বা কোনো জায়গা থেকে হেলিকপ্টার ব্যবহার করে এখানে আসতেন, তখন কিন্তু এখানে অবতরণ করতেন। শেরেবাংলা নগরের এই এরিয়াটাতে সবকিছুরই সুবিধা ছিল, ব্যতিক্রম ছিল না হেলিপ্যাডও। তারপরে এই রাস্তাটি ধরে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। এই রাস্তাটির দুই পাশে তাকালে চোখে পড়বে সেই জুলাইয়ের নানা রকম স্মৃতি। উদাহরণস্বরূপ রয়েছে গ্রাফিটি, আর এই পাশটাতে রয়েছে মহান মুক্তিযুদ্ধের একটি বিশাল বড় সাইনবোর্ড, যেটাতে ইতিহাস তুলে ধরা হয়েছে। আমি হেঁটে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। সামনের দিকে কিছু ভাস্কর্য রয়েছে। ভাস্কর্যগুলো কিন্তু জুলাই আন্দোলনে যারা আন্দোলনে যুক্ত হয়েছিল তাদের স্মরণে তৈরি করা হয়েছে। আপনারা এখানে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই পিলখানার ট্র্যাজেডির ভাস্কর্য। এখানে দেখেন মেন ছবিটা রয়েছে। আমার ঠিক পিছনটা দিয়ে দেখতে পাচ্ছেন হচ্ছে রিক্সা চালক সুজনের ভাস্কর্য। সে কিন্তু প্রায় এখানে বর্তমানে এসে থাকে। এই ভাস্কর্যটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সে নিজেও বলেছে সে নাকি ভাস্কর্য চায় না আসলে, তবু এখানে দেওয়া হয়েছে রিক্সা চালক সুজনের। এখানে মেন ছবিটা, আর এখানে রয়েছে তার হচ্ছে সেই ভাস্কর্যটা। এখানে রয়েছে অনেকগুলো প্রতীকী কবর। এই জায়গাটিতে শেখ হাসিনা আগে সবজি করতেন, আর এটার সাইড দিয়ে লেখা রয়েছে শহীদদের নাম। অনেকে বলে থাকেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে সবাইকে নাকি এখানে কবর দেওয়া হয়েছে। আসলে কথাটা এমন না। এখানে যতগুলো আপনারা কবর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু প্রতীকী কবর হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। গাইস, এখানে কিন্তু অনেক প্রতীকী কবর নষ্ট হয়ে গিয়েছে। এইখানের যে প্রতীকী কবরগুলো রয়েছে এগুলো দেখেন কতটা সবুজ, আর এগুলো দেখেন কেমন হয়ে গিয়েছে। একটু সামনে আগালে চোখে পড়বে শহীদ নাফিজের ভাস্কর্য। গাইস, এই ভাস্কর্যটা সম্পর্কে আমিও তেমন জানি না, চলুন এই ভাস্কর্যটা সম্পর্কে একটু জেনে আসি। এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে লাঠি নিয়ে রাজপথে নেমেছিল। আসলে মূল কথা বলা চলে, একজন শিক্ষার্থীর ভাস্কর্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। ভাস্কর্যটা এমন, যখন জুলাই আন্দোলন চলছিল তখন একজন শিক্ষার্থী তার ব্যাগের মধ্যে একটা লাঠি নিয়ে কিন্তু সাইকেল দিয়ে বের হয়ে পড়েছিল। আরেকটা ভাস্কর্য রয়েছে, আমি যতগুলো দেখছি শুধু ভাস্কর্য আর ভাস্কর্য। এই ভাস্কর্যটা হচ্ছে যখন জুলাই আন্দোলন চলছিল তখন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, অ্যান্ড বৃষ্টির সময় কিন্তু ছাত্রীরা এভাবেই তারা হাত উঁচিয়ে প্রতিবাদ করেছিল। এই ছবিটা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আর এগুলো তো পত্রিকায় ছাপা হয়েছিল। প্রত্যেকটি ক্ষণ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। 5ই আগস্টের দিন মানুষজন যখন এই গণভবনে ঢুকেছিল তখনকার একটা নামাজের দৃশ্য, তারা সবাই এখানে নামাজ পড়েছিল, এটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পাশটাতে পুরোটাই সবটা খালি, আর এখানে একটা ভাস্কর্য রয়েছে। ভাঙা গাড়িটা কি সেটা আমি বলতে পারছি না সঠিক। এই দিকটাতে হচ্ছে ক্যাফেটেরিয়া। এইখানে শেখ হাসিনা বসে থাকতেন এবং মাছ ধরতেন বসি দিয়ে। এখানে কিন্তু 5ই আগস্টের সময় মানুষজন এসে পুরোটা একবারে সব মানুষ কিন্তু এখানে নেমে পড়েছিল। এই জায়গাটাতে অবসর সময়ে বসে থাকতেন শেখ হাসিনা। এটাই হচ্ছে সেই পুকুর, যে পুকুরে কিন্তু শেখ হাসিনা মাঝে মাঝে মাছ ধরতেন। আর এই পুকুরটা কিন্তু মোটামুটি বেশ বড়ই রয়েছে। এখানে কিন্তু নানান জাতিপদের মাছ হতো। আমি এখন যে জায়গাটার মধ্যে বসে আছি গাইস, এই জায়গাটার মধ্যে মানে আজ থেকে 2-2.5 বছর আগে হলে আমি তো ঢুকতেই পারতাম না। 2-2.5 বছর পরে সেখানে কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর এই পাশটাতে কিন্তু দেখেন একটা ব্রিজের মতো রয়েছে। এই ব্রিজটা কি আমি সঠিক বলতে পারছি না। আর এখানে কিন্তু একটা পাইপের মতো রয়েছে। আর ওই পাশটাতে কিছু প্রতিকৃতি এবং ভাস্কর্য রয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্যের পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি,
যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। একটা সময় গিয়ে ভাস্কর্য নিয়ে ব্যাপক বিরোধিতা হয়েছে, কিন্তু এখন ভাস্কর্য নির্মিত হচ্ছে, অনেকে অনেক কথা বলছেন। আর আমি এখন যেখানে বসে আছি সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর যারা সহকারী ছিল বা কাছের লোক ছিল তারাই কিন্তু একমাত্র আসতে পেতেন, এবং এখানে কিন্তু শেখ হাসিনা বাদে অন্য কেউ আসতে পেতেন না। মিটিং টিটিং হলে কিন্তু ওই পাশটাতে মানুষজন আসতো। এটা কিন্তু সম্পূর্ণটাই শেখ হাসিনার জন্য বরাদ্দ ছিল। চলুন ওই দিকটাতে যাওয়া যাক, ওই দিকটাতে গিয়ে কিছু ভাস্কর্য দেখা যায়। আসলে ভাস্কর্যের পরিমাণটা একটু বেশি, আর ছবিও রয়েছে। এটা হচ্ছে পুকুর, আর পুকুর থেকে বলেছিলাম না 5ই আগস্টে প্রচুর পরিমাণে মাছ তুলেছিল, তার প্রমাণ হচ্ছে এই যে দেখেন একটা পাঙ্গাস মাছ তুলেছিল। এখানে কিন্তু ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে এটা পাঙ্গাস মাছটা কি ফ্রিজ থেকে তুলেছিল না পুকুর থেকে তুলেছিল এটা বলা যাচ্ছে না, আমার মনে হয় ফ্রিজ থেকে তুলেছিল গাইস। এই যে দেখেন, এটা বোঝাই যাচ্ছে বড় ফোলা পাঙ্গাস। আসলে মাছ ধরা তো টাফ অনেকটা, যে পরিমাণ পুকুরে পানি। আমি এখন এগিয়ে যাচ্ছি ডান সাইডটাতে, আর এই দিকে রয়েছে আয়নাঘর, যেটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, মানে ঢাল হিসেবে ব্যবহার করেছিল হচ্ছে চকি, ওই যে দেখতে পাচ্ছেন চকিটা। আরেকটা কথা হচ্ছে গাইজ, ভাস্কর্যের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ছবি রয়েছে। এই যে এই দিকটাতে ছবি রয়েছে, তারপরে এখানে যত দূর চোখ যায় শুধু ছবি আর ছবি। সাধারণ মানুষের সুবিধার জন্য জুলাই জাদুঘরে কিন্তু অনেক কিছু তৈরি করা হয়েছে। এটার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াশরুম। এইখানে কিন্তু সব কিছুরই সুযোগ সুবিধা রয়েছে, এবং পাশে একটি রয়েছে ক্যান্টিনও। হচ্ছে প্রতীকী আয়নাঘর, প্রতীকী আয়নাঘরে চলেন আপনাদেরকে নিয়ে যাই। এখন ঢুকছি সেই বহুল আলোচিত প্রতীকী আয়নাঘরের ভেতরে। সরু রাস্তা দিয়ে প্রবেশ করতে চোখে পড়লো একবারে ছোট ছোট রুম। এই রুমগুলোর সাথে রয়েছে একটি বাথরুমের মতো, আর এখানে রয়েছে একটি পাখার মতো। উপরের যে জিনিসটা, এটা আমি বলতে পারছি না এখানে কি, মনে হচ্ছে এই পাশটাতে কিছু একটা রয়েছে। তারপর এগিয়ে যেতে লাগলাম। এই দিকটাতে কি রয়েছে আপনাদেরকে একটু দেখাই। এই দিকটাতে মনে হচ্ছে এটার ওয়ালগুলো কেমন জানি, আর উপরে রয়েছে একটি লাইট। পাশে যে রুমগুলো রয়েছে এগুলো ঠিক একই রকম। আয়নাঘর দেখতে দেখতে একটু ক্ষুধা লেগে গেল, তারপরে এগিয়ে যাচ্ছি ক্যান্টিনের দিকে। বলেছিলাম না ভিতরে সবকিছুর ব্যবস্থা রয়েছে, আপনাকে বাইরে বের হতে হবে না। রুটিটার দাম নিয়েছে 70 টাকা এবং পানির দাম নিয়েছে 20 টাকা। এখানে টোটাল 90 টাকা খরচ হয়েছে। শেখ হাসিনার রুমে কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করে, এটাই হচ্ছে সেই বাথটাব, যে বাথটাবটা শেখ হাসিনা ইউজ করতেন, এবং এই পাশে ছিল তার একটা বেসিন। এই বেসিনটাও কিন্তু এখন সংরক্ষণ করা হয়েছে, এবং এই পাশটাতে কিন্তু শহীদদের বা জুলাই আন্দোলনের শহীদ হয়েছিল তাদের কিন্তু বিভিন্ন স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। তারপরে এই দিকটাতে একটা ছবি রয়েছে, উপরে একটা ছবি রয়েছে। একটাতে ঘুমাতেন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এখানে তার খাটের মধ্যে দেখেন পুরাই ভাঙা অংশ, এবং এখানে কিন্তু অনেক নাম লেখা রয়েছে। বলা চলে এটাই তার রুম ছিল। এখন কিন্তু শহীদদের বিভিন্ন জিনিসপত্র দিয়ে এটাকে বেষ্টনী করা হয়েছে। এ পাশে শহীদদের বিভিন্ন স্মৃতিচিহ্ন, এবং এই পাশে বিভিন্ন শহীদদের স্মৃতিচিহ্ন রয়েছে, এই পাশে রয়েছে, এবং মাঝখানে কিন্তু শেখ হাসিনার একটা স্মৃতিচিহ্ন রয়েছে। গাইস, আপনাদেরকে এখন এমন একটি রুমে নিয়ে যাব যে রুমটাতে শেখ হাসিনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল, যে প্রশ্নটার কারণে জুলাই আন্দোলন আরও কিন্তু গতি লাভ করেছিল। এখানে হচ্ছে সেই রুমটা, এই দিকে হচ্ছে, এইখান দিয়ে প্রবেশ করতে হয়। আপনাদের কি মনে আছে সাংবাদিক শেখ হাসিনাকে একটা প্রশ্ন করেছিল, আর সেটার উত্তর দেওয়ার পর কি হয়েছিল? সেই রুমটার দিকে এগিয়ে যাচ্ছি। এই রুমটিকে মূলত কনফারেন্স রুম হিসেবে ব্যবহার করা হতো। শেখ হাসিনা যদি কোনো সাংবাদিক সম্মেলনের আয়োজন করতেন তখন কিন্তু এখানেই করতেন। এটাই হলো শেখ হাসিনার ব্যবহার করা সেই লাল টেলিফোন। সামনের পর্বে তুলে ধরবো শহীদদের স্মৃতিস্মরণে পরিবারের সদস্যদের আবেগ আপ্লুতের মুহূর্ত। ভিডিওটিতে কোনো রাজনৈতিক বক্তব্য ব্যবহার করা হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্য নেই। দেখতে দেখতে ব্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।